নমস্কার, আমি ময়ূক রঞ্জন ঘোষ রিপাবলিক বাংলায় আবার আপনাদের স্বাগত জানাচ্ছি। একটি প্রশ্ন আজ, যে প্রশ্ন আপনাদের কাছে আমি করব না, যে প্রশ্নের উত্তর আমি খুঁজব বাঙালিদের কাছে। বাণিজ্যে বসতি লক্ষ্মী, বাংলাতেই দৌড়বে ব্যবসার রথ, কোন পথে বাংলার শিল্পের অতীত বর্তমান ভবিষ্যৎ? এই প্রশ্নটা যদি আমি করি, সেই প্রশ্নের উত্তরের জন্য আজ রিপাবলিক বাংলা শিল্পের গৌরব 2025-এ আপনাদের প্রত্যেককে স্বাগত। রিপাবলিক বাংলা নিরলসভাবে সেই সমস্ত বাঙালিদের এবং ভারতীয়দেরকে কুর্নিশ জানায় যারা ভারতকে এগিয়ে নিয়ে চলেছেন। কিন্তু প্রত্যেকে এই মুহূর্তে যে চারজন আমার সঙ্গে রয়েছেন, তারা প্রত্যেকে কোনো না কোনোভাবে ভারতের জিডিপিতে সাহায্য করছেন, ভারতের অর্থনীতিতে সাহায্য করছেন। আমি এই মুহূর্তে রিপাবলিক বাংলা শিল্পের গৌরব 2025-এ চারজন, তাদেরকে স্বাগত জানাই। অনেক অনেক ধন্যবাদ আপনারা এখানে এসেছেন। জ্যাক অলিভলের পক্ষ থেকে এই মুহূর্তে রয়েছেন মিস্টার রাজশ্রী দাস। দুটো জিনিস আমাদের বলে দেয় শীত এসে গেছে, এক সোয়েটার, দুই জ্যাক অলিভল। প্রয়াত শ্রী রসময় দাসের হাতেই গড়া কোম্পানিটি, এবং আজ ভারত বিখ্যাত হয়েছে এই জ্যাক অলিভল। দেশের অগণিত মানুষের আস্থায় ভরসা করে জ্যাক অলিভলের যে সামগ্রী, সেই সামগ্রীগুলো তৈরি করা হয়েছে। বাবার তৈরি বিশ্বাস এবং সেই ধারাকে এগিয়ে নিয়ে চলেছেন জ্যাক অলিভল গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর রাজশ্রী দাস। শুধু বেচা কেনায় নয়, কর্মসংস্থান তৈরিতেও অগণিত মানুষকে আশার আলো দেখিয়েছে, লাভজনক একটি সংস্থায় পরিণত করেছে জ্যাক অলিভল। রাজশ্রী ও জ্যাক অলিভলের এই গৌরবময় কর্মকাণ্ডকে কুর্নিশ জানায় রিপাবলিক বাংলা শিল্পের গৌরব। সোনা, সোনার ছেলে, সোনার ভালোবাসা, সোনা উপহার সম্পর্ককে আরও মজবুত করে দেয়। 1992-এ গোলপার্কে জন্ম হয়েছিল ছোট্ট একটি স্বপ্নের, সোনার স্বপ্নের, যার কারিগর ছিলেন শ্রীমতী অনন্যা চৌধুরী। বর্তমানে স্বর্ণ শিল্পের এক উজ্জ্বল নাম অঞ্জলি জুয়েলার্স। আধুনিকতার ছোঁয়ায় প্রতিনিয়ত নিজেকে নতুন করে গড়ে তুলছে অঞ্জলি জুয়েলার্স। অঞ্জলি জুয়েলার্সকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব সাবলীলভাবে পালন করছেন অনর্ঘ্য উৎপেয় চৌধুরী। বাঙালির শিল্পকে দেশ জুড়ে প্রতিষ্ঠিত করার চেষ্টা করে চলেছেন অঞ্জলি জুয়েলার্সের এই কর্ণধার। অঞ্জলি জুয়েলার্সের এই প্রচেষ্টাকে কুর্নিশ জানায় রিপাবলিক বাংলা শিল্পের গৌরব। আচ্ছা বলুন তো, বাঙালির শারদ উৎসব কিংবা বিয়ের মরশুম এলেই যে নস্টালজিয়াটা সবার আগে মাথায় আসে, সেটার নাম কি? অনেকের অনেক কিছু আসতে পারে, কিন্তু বেশিরভাগ মানুষের, যারা সাধারণ মানুষ, যারা খেটে খাওয়া মানুষ, তাদের আসবে সাহা টেক্সটাইল বারাসত। সাহা টেক্সটাইলের প্রতিষ্ঠাতা সুকান্তি লাল সাহা বলেন, বেঁচে থাকার জন্য চাই কর্মসংস্থান, এ আমার নাগরিক অধিকার। 1986 সালে মাত্র 175 বর্গফুটের একটি দোকান আজ সারা বাংলার অন্যতম বড় বস্ত্রশিল্প প্রতিষ্ঠান। সেদিনের সেই চারা গাছ আজ মহিরুহ হয়ে কর্মসংস্থানের ছায়া দিচ্ছে প্রচুর মানুষকে। এই মহা কর্মোদ্যোগের নেপথ্যে রয়েছেন মিস্টার সুকান্তি লাল সাহা, সাহা টেক্সটাইলের প্রতিষ্ঠাতা এবং প্রধান। সুকান্তিলাল বাবু পরিশ্রম ও কর্মদক্ষতাকে, তার এই নিরলস প্রচেষ্টাকে কুর্নিশ জানায় রিপাবলিক বাংলা শিল্পের গৌরব। লং তরাই ইন্টারন্যাশনাল, এই নামটা এখন যে ঝড়ের গতিতে প্রত্যেকের কানে এসে থেমেছে, সেটা প্রশংসাযোগ্য। লং তরাই ইন্টারন্যাশনাল পক্ষ থেকে আজ আমাদের সঙ্গে রয়েছেন মিস্টার রতন দেবনাথ। ইতিহাস বলছে ভারত মশলা বা মশালার দেশ। শুধু বাংলা নয়, উত্তর পূর্ব ভারতের নতুন পুরনো মশলার জাদু এই লং তরাইয়ের হাতেই। লং তরাইয়ের মশলা মানেই ভালো স্বাদ ও খাওয়ারে তৃপ্তি। অনেক জায়গাতে এই মুহূর্তে যে নতুন উদ্যোগে কাজ হচ্ছে, মিস্টার রতন দেবনাথের এই মহান কর্মযজ্ঞকে নিঃসন্দেহে কুর্নিশ জানায় রিপাবলিক বাংলার শিল্পের গৌরব। প্রথমে আপনাকে দিয়েই শুরু করছি অনর্ঘ্যবাবু। অঞ্জলি জুয়েলার্স, অঞ্জলি নামটা কোথা থেকে এলো প্রথমত? মানে এটা আমার কৌতূহল। আসলে আমার দিদার নাম, আমার মায়ের মা, ওনার নাম অঞ্জলি। তো যখন মা শুরু করেন অঞ্জলি জুয়েলার্স, তখন দিদুর নামেই আর কি দোকানটা শুরু করেন। আর মায়ের পরিবার, ওনারা প্রজন্মের পর প্রজন্ম ওনারা সোনার ব্যবসাদারি। তো মা আমার দাদুর দোকানে একসময় কাজ করতেন, সেইখান থেকেই আর কি মা নিজে শুরু করেন 92 সালে। তখন আমি স্কুলে পড়ি, আমার তখন 12 বছর বয়স। আমাদের ব্র্যান্ড পজিশনটাই এরকম যে আমরা সবার জন্য, তো আমি মনে করি এটা একটা সার্ভিস। আপনাদের ব্র্যান্ড মানে ট্যাগলাইন যেটা, সেটা সবার জন্য, সবার জন্য।
অঞ্জলি জুয়েলার্স সবার জন্য। মানে এই সবার জন্য এই কনসেপ্টটা এলো কোথা থেকে? না, এখানে কোনো পন্থীর ব্যাপার নেই, কি জানেন তো, এই নামটা আমারই দেয়া, সবার জন্য। সবাই কিনতে পারে না, না, আমরা তো অবশ্যই কিনতে পারি, সোনা সবাই কেনে বরঞ্চ, কিন্তু তার সঙ্গে সঙ্গে কি হয়েছে, মানে এই সবার জন্য নামটা আমি দিয়েছিলাম। তার কারণ হচ্ছে যে আমাদের কাছে সব শ্রেণীর মানুষ আসেন, মানে একজন অটোওয়ালা থেকে শুরু করে খুব বড় একজন হয়তো ব্যবসায়ী, ইন্ডাস্ট্রিয়ালিস্ট বা যে কোনো মানে ফিল্ড অফ মানে ইয়ের থেকে আসেন। এমনকি এরকমও হয়েছিল একবার যে একজন ওই যে আপনার ওই ময়লা কুড়োয় সেই একজন মহিলা ময়লা কুড়িয়ে টাকা জমিয়ে একজন পানোরার কাছে টাকা রেখে সে পরবর্তীকালে টাকা জমিয়ে অঞ্জলিতে এসে তার মেয়ের গয়না কিনেছিল। মানে আমরা সেই স্টারটাকেও কিন্তু আমরা সার্ভ করি, কারণ আমার মা যেটা বলেন যে মানে খদ্দের লক্ষ্মী, কেউ ছোট নয়, সবাই আমাদের কাছে ইম্পর্টেন্ট। তাই একজন যিনি আসছেন একটা নোসপিন কিনতে, উনিও স্বয়ং মা লক্ষ্মী আসছেন আমার কাছে। তো লক্ষ্মীকে তো আমরা সবসময় মানে কি বলবো মাথায় তুলে রাখি। আমাদের দেশে পশ্চিমবঙ্গে এমন কিছু নেই যেটা অন্য রাজ্যে নেই, বরঞ্চ আমি বলবো আমাদের এখানে মানুষ অনেক সুখে শান্তিতে মানে আছে, বিকজ এখানে যা জিনিসপত্রের দাম, ধরুন আপনি একটা সিম্পল জিনিস আপনি একটা যদি চিকেন রোল যে দামে এখানে কিনবেন, আপনি অন্য স্টেটে দেখবেন তার অন্তত ডবল দাম। তো আমাদের এখানে অনেক রকম অ্যাডভান্টেজ আছে। ভারতবর্ষে কাশ্মীর থেকে কন্যাকুমারী সব জায়গায় প্রবলেম আছে, আপনি আমাকে একটা জায়গা দেখাতে পারবেন না যেখানে প্রবলেম নেই। তো অন্য জায়গায় যদি মানুষ ব্যবসা করতে পারেন, তো পশ্চিমবঙ্গে তো না করার তো কিছু নেই। বেশ আমি একদম বাংলা থেকে ত্রিপুরা হয়ে আবার বাংলাতে ফিরছি। আজ আমাদের সাথে রতন দেবনাথ রয়েছে। মশলা এবং তার যে ইন্ডাস্ট্রি, সেটাকে যে জায়গায় নিয়ে গেছেন, মানে ইনক্রেডিবল। এই জার্নিটা কোথা থেকে শুরু হলো, এটা যদি একটু বলেন। প্রথমেই আমি নমস্কার জানাই সবাইকে। আমি ধন্যবাদ জানাই রিপাবলিক বাংলাকে যে আপনারা এই শিল্পকে সম্মাননা দিয়ে শিল্পের গৌরব যে একটা আপনারা অনুষ্ঠান পরিবেশনার দায়িত্ব আপনারা নিয়েছেন, এটা সত্যিই প্রশংসনীয়। আমি বেসিক্যালি ত্রিপুরা থেকে আমাদের যাত্রা শুরু। তো ত্রিপুরা থেকে আমরা নর্থ ইস্টে মার্কেটিং করে এখন আমরা ওয়েস্ট বেঙ্গল, বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড, প্যান ইন্ডিয়া লেভেলে আমরা ভাবছি। আমি বেসিক্যালি আমার কেরিয়ার শুরু হয় ত্রিপুরা থেকে, আমার ফার্স্ট জেনারেশন বিজনেস, এবং আমি আমার বিজনেস শুরু করি -30,000 মানে টাকা থেকে আমার বিজনেস শুরু, সেটাও ধার নেওয়া। আচ্ছা, তখনকার সময়ে ইন্টারেস্টে নেওয়া, প্রাইভেট ইন্টারেস্টে নেওয়া আমার জার্নি শুরু। ইন দ্য ইয়ার অফ 1997 আমি বিএসসি কমপ্লিট করি। তখন আমার ফ্যামিলি পাঠায় আমাকে পুনাতে পড়তে কম্পিউটার সায়েন্স। ওইখান থেকে আমি ব্যাক করি। থেকে মশলার বিজনেসে কি করে? হ্যাঁ, আমি তখন এসে এই 30,000 টাকা নিয়ে আমি আমার জার্নিটা শুরু করি। আমাদের লংতরাইতে প্রায় 4-5টা ডিভিশন আছে। তো এই মশলা আমরা মনে করি যে প্রত্যেক দিন প্রত্যেক ফ্যামিলিতে এটা খুবই প্রয়োজন। অনেক ক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি যে এই কোভিডের সময়ও যে মশলা যে একটা মানুষের ইমিউনিটি বুস্টিংয়ের ক্ষেত্রে বা প্রত্যেক দিনের যে চাহিদা, বেসিক চাহিদাগুলি থাকে, এটা খুবই ইম্পর্টেন্স। এখন অনেক সময় বলতে শোনা যায় ডাক্তাররা যে মশলা তেল খাবেন না। অ্যাকচুয়ালি এটা কেন হয়? অনেক সময় ভেজাল মশলা বাজারে পাওয়া যায়, ভেজাল তেল পাওয়া যায়, এই জন্য আমি মনে করি বলে। বাট আমরা যেই কোয়ালিটি প্রোডাক্ট সারা ইন্ডিয়াতে দেওয়ার আমরা পরিকল্পনা করেছি, নর্থ ইস্টকে মশলা থেকে শুরু করে একদম সাউথ ইন্ডিয়ার মশলা সহ। তো এই জার্নিটা আমি ত্রিপুরা থেকে শুরু করেছি। আমি মনে করি এই শিল্পের গৌরব, এই ধরনের অনুষ্ঠান যদি আপনারা আরও ব্যাপক আকারে সারা ইন্ডিয়াতে আপনারা এইভাবে করতে থাকেন, তাহলে অনেক নতুন যুবকরা ইন্সপায়ার হবে। এবং আমি সবাইকে বলতে এটাই চাই যে একটা শিল্প ছাড়া কোনো দেশ এবং রাজ্যের গ্রোথ সম্ভব না। বেশ, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আমি একবার বাঁদিকে যাই। সুকান্তি লাল সাহা, আপনার কাছে প্রথমে। আপনি যদি এই ইন্সপিরেশনটা একবার যদি আপনার ইন্সপায়ারিং জার্নিটা বলেন। প্রথমেই এই শিল্পের গৌরব, এরকম ধরনের অনুষ্ঠান এটা করাটা আর এখানে আমাকে ডাকার জন্য, যেটা একটা অনেক ভালো লাগা কাজ করছে, এবং এটা বলার জন্য যে আজকের দিনে সবথেকে বেশি সামাজিক কাজ হচ্ছে মানুষকে কর্মসংস্থান দেওয়া। আমার কথা হচ্ছে প্রযুক্তির কাছে আত্মসমর্পণ নয়, দেশীয় প্রক্রিয়া প্রস্তুত বস্ত্র আমাদের আত্মবিশ্বাসের প্রতীক। আমি আমার বিষয়টা নিয়ে বলছি, এবং আমি বলেছিলাম, এর আগেও বলেছিলাম, যেইভাবে যে সারা কোভিডের সময় আমি বলেছিলাম যে আমার দেশ আবার ঠিক জায়গায় ফিরে আসবে। আমি বলতে চাইছি যে এটা আমার বিষয়,
যে আমরা প্রযুক্তির কাছে আত্মসমর্পণ করব না। দেশীয় প্রক্রিয়া যেই প্রস্তুতগুলো হাতে বোনা শাড়ি হয়, মানুষকে কর্মসংস্থান দিতে হয়, যেইভাবে মানুষকে মানে অ্যাসেসারিজগুলো সুতো, ডাই, কালার যেগুলো আছে এবং সঠিকভাবে তাকে ওয়েজেসটা দেওয়া, মজুরিটা দেওয়া, এবং তাহলেই কিন্তু সারা পৃথিবীতে কেউ পেরেছে। এই যে বাংলার থেকে ইংল্যান্ডে পণ্যবাহী নৌকো করে যে ম্যানচেস্টারে গেছিল, আমার যে মসলিন মুর্শিদাবাদে ইসলামপুরের যে মসলিন কাপড়গুলো যেগুলো আংটির ভিতর দিয়ে পাস করে, ওটা নিয়ে আমি এখন স্টাডি করছি। নাকি আংটির মধ্যে দিয়ে মসলিন? হ্যাঁ, আমি নিজে আছে, আপনাকে যদি বলেন আমি একটা আপনাকে মানে এটা সত্যি কথা, আংটির মধ্যে দিয়ে মসলিনের শাড়িগুলো আমি নিজে তৈরি করছি। আচ্ছা, ইজিপ্ট এত উইভিং এখনো ব্রোকেট কাপড় আমাদের বেনারস থেকে তৈরি হচ্ছে, ইউপির থেকে সব এক্সপোর্ট হচ্ছে। ব্রোকেট কাপড়গুলো কি হচ্ছে, সমস্ত ওদের শীতপ্রধান দেশে মানে প্যাডিং দিয়ে সমস্ত ওদের মানে পর্দার মতো করে ওয়াল ইয়ে করে। আপনি দেখবেন যে কোনো ইন্দোনেশিয়ার রবি ঠাকুর এক যুগ পেরিয়ে ইন্দোনেশিয়ার বাটিককে প্রশিক্ষণ দিয়ে এসে আমাদের শান্তিনিকেতনে শ্রীনিকেতন গ্রাম তৈরি করেছেন কর্মসংস্থানের জন্য। এগুলো ভুলে গেলে হবে? তা অনুরোধ করব আপনাদের চ্যানেলের মাধ্যমে, সবাই যখন আমার ছেলে মেয়েকে আমরা স্কুল কলেজে দিই, সার্ভিস করবে, তো কাজটা দেবে কে? ঠিক সেজন্য স্টার্ট আপ সবাই নতুন করে স্টার্ট মানে করবে এবং উদ্যোক্তা হবে, কাজ দেবে। আমি ঠিক এই জায়গা থেকে রাজস্বীর কাছে যাব। রাজস্বী, এটা মানে আমি জানিও না যে এটা কতটা গুরুত্বপূর্ণ, এবং আমি প্রতি মুহূর্তে বুঝতে পারি আমার ছেলে ইঞ্জিনিয়ার হবে, আমার ছেলে ডাক্তার হবে, কাউকে মানে খারাপ বলছি না, কিন্তু স্টার্ট আপটা নিয়ে একটা এ বাবা স্টার্ট আপ করবো, এবার যদি আমার টাকাটা লস হয়ে যায়, এ বাবা বিজনেসে যদি লস হয়ে যায় তাহলে গাড়িটাও চালিও না, গাড়িতেও তো অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। একটু যদি ইন্সপায়ার করো। টু বি ভেরি অনেস্ট, এইটার যে এই পার্টিকুলার সেগমেন্টে যে কথাটা তুমি বললে যে আমরা চাকরি বা সার্ভিসের মোর কমপ্লায়েন্ট ইন্ডাস্ট্রি, যেখানে আমি জানি যে মাসের শেষে আমার পয়সাটা আমার অ্যাকাউন্টে চলে আসবে, এই ইন্ডাস্ট্রি থেকে এই যে এই যে একটু লিনিয়েন্সি, এইটা অ্যাকচুয়ালি আমাদের যদি একটু আমরা হিস্ট্রিতে ফেরত চলে যাই, দিস হ্যাপেন ডিউরিং দি কলোনাইজেশন পিরিয়ড। ব্রিটিশরা যখন আমাদের এখানে ক্যাপিটাল তৈরি করে, আমাদের বেঙ্গলকে যখন ক্যাপিটাল তৈরি করে, তখনই ওরা চেয়েছিলেন যে বাঙালিরা বেসিক্যালি আমাদের, যেহেতু আমাদের উই হ্যাভ এ রিচ হেরিটেজ অফ আর্ট অ্যান্ড কালচার, তো নিজেদের কর্মসংস্থানের মধ্যে ঢোকানোর জন্যে এই ব্রেন ওয়াশটা করে বলেছিল যে আপনারা ব্যবসা করতে যাবেন না, চেষ্টা করবেন আপনারা আমাদের সাথে কাজ করুন, আপনাদের গ্যারেন্টিড সিকিউরড ইনকাম থাকবে। তো এইখান থেকে আমাদের একটা মাইন্ডসেট তৈরি হয়, আর যেটা আজ অবধি হয়তো চলে আসছে। বাট আমি বলবো মহিত আমাদের জেনারেশন বা আমাদের পরের জেনারেশন যারা আসছে, দ্যাট হ্যাজ শোন আ সিগনিফিকেন্ট ডিফারেন্স ইন দিস এন্টায়ার ইন্ডাস্ট্রি। 2015 থেকে নিয়ে 2021 অবধি যদি দেখা যায়, দেয়ার হ্যাজ বিন 12.46% গ্রোথ অন টু দ্য নিউ এমএসএমই সেক্টরস, স্পেশালি আমাদের বেঙ্গলে। তার মানে নতুন প্রযুক্তিরা আসছে, নতুন স্টার্ট আপ আরও শুরু করছে, দে জয়নিং ইন হ্যান্ডস, যে তারা আমাদের এই বেঙ্গলের এন্টায়ার ইনফ্রাস্ট্রাকচার অফ বিজনেস ইনফ্রাস্ট্রাকচারটাকে চেঞ্জ করছে। উই বিং দ্য সেকেন্ড লার্জেস্ট এমএসএমই গ্রোথ সেক্টর ইন ইন্ডিয়া রাইট নাও, আর উইমেন এমএসএমইর ক্ষেত্রে উই আর নাম্বার 1। তার মানে কোথাও না কোথাও এই জিনিসটা কিন্তু চেঞ্জ হয়েছে, অ্যান্ড আই থিঙ্ক আমাদের জেনারেশন ইজ লুকিং ফরওয়ার্ড ফর দ্য গ্রোথ। অ্যান্ড দেখুন, এই পিছনে দেশেরও একটা বড় অবদান আছে। অ্যাকচুয়ালি আমাদের বিগিনিং, আমাদের রুটস ইজ ফ্রম হোমিওপ্যাথি ইটসেলফ বাই দ্য ব্র্যান্ড নেম অফ হ্যানিম্যান ল্যাবরেটরি। তো সেখান থেকে আমাদের এই জ্যাক অলিওয়ালের পথ চলা শুরুও। সো 64-এ অফিসিয়ালি রেজিস্টার হয় হ্যানিম্যান ল্যাবরেটরি অ্যাজ আ ফার্ম, and তারপরে rest is what the world knows. And you are playing very well. অনর্ঘ্য বাবু, আপনার কাছে আমি একটা জিনিস জানতে চাই সেই জিনিসটা। আপনি তো বলছেন সোনা বেচার জন্য আপনি রেডি প্রত্যেক গ্রামে, কিন্তু আমার পকেটে তো টাকা থাকবে না। পকেটে টাকা না থাকলে তো মানুষ খেতেও পাবে না, সেটা তো ভেবে লাভ নেই। পকেটে টাকা থাকলে তবেই সে সোনা কিনবে। এবং জানেন তো, সোনা অ্যাকচুয়ালি এমন একটা অ্যাসেট, এমন একটা আস্থা জায়গা, যে সেটা নিয়ে মানুষ কম্প্রোমাইজ করে না। তার কারণ হচ্ছে যে দেখুন, এটা রিপোর্টেড অ্যাগেন ইন নিউজ, যে আজকে কিন্তু সারা দেশে গোল্ড লোনের কোয়ান্টিটি ম্যাক্সিমাম। সিম্পল জিনিস ভাবুন না, 1 লক্ষ টাকা দিয়ে আপনি সোনা কিনলেন, আর আরেকজন 1 লক্ষ টাকা দিয়ে একটা দামি ফোন কিনলেন,
ফোনটার কি ভ্যালু হবে? আপনি শোরুম থেকে নিয়ে বেরোলে আপনার কি ভ্যালু হবে? সোনাটা তো আপনার থেকেই যাবে। যে স্ত্রীধন আমরা বলি, স্ত্রীধন কথাটার মানেই হচ্ছে তাই যে কোনো সময় আপনি লিকুইডেট করতে পারেন। সোনার নেই কোনো বিকল্প, তাই মানুষকে কিনতেই হবে অল্প অল্প। বেশ, আমি একদম আপনার কাছে যেতে চাই, খুব সংক্ষেপে এটাও জানতে চাইছি, কিন্তু কম্পিউটার ইঞ্জিনিয়ারিং থেকে বা কম্পিউটার সায়েন্স থেকে যেভাবে সাহস দেখিয়েছেন, বাংলার ছেলেমেয়েরা কি এই সাহসটা দেখাতে পারবে? আমি বললাম যে আমার তো কেরিয়ার শুরু করেছি মানে 30,000 টাকা মাইনাস থেকে। তো কারোর যদি সৎ সাহস থাকে এবং এইম যদি ঠিক থাকে, যে কোনো একটা প্রোডাক্ট নিয়ে বা যে কোনো সেক্টরে যদি ও ফোকাস করে, তাহলে আজকে দেশ এবং রাজ্যের যে ধরনের এমএসএমই বলুন বা স্টার্ট আপে বলুন, যে ধরনের সাবসিডি, যে ধরনের স্কিমগুলি আছে, সেগুলি যদি এবিল করতে পারে এবং সঠিকভাবে স্টাডি করে যদি আগাতে পারে, তাহলে অবশ্যই আজকে যারা ইয়ং জেনারেশন আছে তারা অবশ্যই সেই সাকসেসটা পাবে। আমি বলবো যারা ইয়ং জেনারেশন আছে তারা অবশ্যই ভয় না পেয়ে অবশ্যই যাতে ইন্ডাস্ট্রিতে আসে, যে কোনো কাজের সঙ্গে তারা যাতে যুক্ত হয়। যদি আমাদের তরফ থেকে কোনো হেল্প লাগে আমরা অবশ্যই দিতে সাহায্য করি, এবং আমরা প্রত্যেক বছর প্রায় 500 জন নতুন নতুন ছেলে মেয়েকে আমরা ইন্টার্নশিপ করাই আমাদের ফ্যাক্টরিতে বিভিন্ন সেক্টরে। বেশ, আমি শাহবাবুর কাছে যাচ্ছি, সেই একই প্রশ্ন। আপনি একটা নবাগত একদম বাচ্চা ছেলে, 5টা শাড়ি কেনার ক্ষমতা আছে, সে 5টা শাড়ি কিনে সে বিজনেসটা করতে চাইছে। আপনার মতো শাহবাবুদের মতন মানুষ কি আরেকটা বাঙালিকে এই সাহা টেক্সটাইলের জায়গায় দেখার স্বপ্নটা দেখাতে পারবে? প্রত্যেকটা মানুষেরই একটা R&D বা রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কীভাবে করছে। আমিও যখন 175 স্কোয়ার ফিটে ছিলাম, যে বড় বড় আরও তো আমার থেকে অনেক বড় বড় প্রতিষ্ঠানে ছিলাম, তাদের ভালো কিভাবে মানুষের কাছে পৌঁছানো, কিভাবে মানুষের হৃদয়কে, অ্যাকচুয়ালি দেখুন বিজনেসে সবচেয়ে বেশি বড় হচ্ছে প্রোডাক্টে, প্রাইজে, এবং হচ্ছে মানুষের সেন্টিমেন্ট, আর পাশাপাশি ভয়ও কাজ করে। আমি 82% পর্যন্ত আমি পেরেছি, আর 18% বোধহয় আমার জীবন বেরিয়ে যাবে মার্কেটিংটা শিখতে। আমি চাইছি সবাইকে নিচের থেকে সব কিছু শিখতে হবে, নিচের থেকে। প্রথমেই কারোটা দেখে আমি একটা বড় ইনফ্রাস্ট্রাকচার করলাম হবে না, পড়াশুনো করেও হবে না, প্র্যাকটিক্যালটা খুব জরুরি। আমার নিজের যোগ্যতা অনুযায়ী আমি দেখবো আমি কিটা, মানে ধাক্কা খেতে খেতে শিখতে হবে। এখানে কোনো বিজনেস স্কুল শেখাতে পারবে না এটা। লাস্ট বক্তা হিসাবে রাজস্বী, তোমার মতন যারা এই মুহূর্তে টেলিভিশন সেটে বসে হয়তো কাঁচরাপাড়া থেকে, কোন্নগর থেকে দেখে স্বপ্ন দেখছে যে না এবার একটা ট্রাই করে দেখি না, রাইট? সো বেসিক্যালি তুমি যে কথাটা বললে বিজনেস স্কুলে পড়ে অ্যাকচুয়ালি হয় না, দ্যাট ইজ পার্শিয়ালি ট্রু। বিকজ যখন আমি বিজনেস স্কুলে পড়ছিলাম, আমি না কোথাও খুঁজছিলাম যে সবাই ম্যানেজার বানানো শেখাচ্ছিল, এন্টারপ্রেনার নয়। উনি যে কথাটা বললেন, এই যে সাহসটা দেখাতে হয়, কেউ শেখায় না। ওই সাহসটা আই থিঙ্ক ইজ সামথিং উইচ উই নিড টু লার্ন। যখন নিজেরা কখনো স্টার্ট আপ করতে গেছি, বলবো না কোন ব্যাংকের কাছে, বাট তখন বলেছিল যে কোল্যাটারাল নিয়ে আসো। although Baba was there, but we were doing something on our own. তো there were lot of problems যেগুলো আমরা নিজেরা প্র্যাকটিক্যালি ফেস করেছি। তো যার জন্য আমরা একটা লঞ্চ প্যাড খুলতে যাচ্ছি। I think Bengal needs a launch pad for new startups. Absolutely. Hand holding, শেখানো যে ভয় পেও না, তোমাদের পিছনে আমরা আছি। অনেক ধন্যবাদ যারা 4 জন এই মুহূর্তে ছিলেন। রিপাবলিক বাংলা শিল্পের গৌরব 2025 অনেক সাহস অনেক মানুষকে হয়তো দিয়েছেন। একজনেরও জীবন যদি বদলে যায়, রিপাবলিক বাংলাকে আপনারা যোগাযোগ করুন, আপনাকেও আমরা ঠিক এই জায়গাতে নিয়ে এসে কুর্নিশ জানাবো। ময়ূক রঞ্জন ঘোষ আপাতত এখান থেকে বিদায় নিচ্ছে, একটা ছোট্ট বিরতি নিচ্ছি। বিরতির পর ফিরে আসছি রিপাবলিক বাংলায় অন্য সমস্ত খবর নিয়ে। সঙ্গে থাকুন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।